নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন পজিটিভ বার্তার যে প্রচলিত অনুষ্ঠান বিকাশ টক শোতে আপনাদের সঙ্গে কথা বলতে উপস্থিত হয়েছি। আজকের এই বিকাশ টক শোর যে অনুষ্ঠানটি আমরা করব তা একটি অত্যন্ত ইউনিক জিনিস নিয়ে আমরা মূলত আলোচনাটি করব, সেটা হলো সফট স্কিল। সফট স্কিল আমাদের দৈনন্দিন জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়েই আজকের আমাদের এই আলোচনা। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পজিটিভ বার্তার আমাদের যে অনুষ্ঠানগুলি আমরা করছি, এই পজিটিভ বার্তার অনুষ্ঠানটিতে বিকাশ টক শোয়ে যারা আপনারা পার্টিসিপেট করতে চান তারা যে কোনো সময় সোম থেকে শনি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা সরাসরি ফোনেও আপনারা সমাজে ইতিবাচক যে বার্তা যা আপনারা পৌঁছে দিতে চান সমাজের সকল স্তরের সমস্ত বিভাগের সমস্ত মানুষদের কাছে, তার জন্য আপনারা আমাদের যে মোবাইল নাম্বার 6295890660 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আসতে পারেন। আমার আজকে যে প্রথমেই আমি বললাম যে সফট স্কিল এই নিয়ে আজকে আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোতে যিনি উপস্থিত রয়েছেন তিনি হলেন ইফতিকার আলম স্যার। ইফতিকার আলম স্যার দীর্ঘ কয়েক বছর ধরে সফট স্কিল ট্রেনার হিসাবে আমাদের স্বাধীন ডিডিইউ জিকেওয়াই এর সফট স্কিল ট্রেনার হিসাবে যুক্ত রয়েছেন। ওনার কাছ থেকে আজকে সফট স্কিল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই স্যারকে স্বাগত জানাই পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি যেরকম শুরুতেই বলছি এই যে সফট স্কিল ট্রেনিং এর গুরুত্ব কি? সফট স্কিল ট্রেনিংটা আপনি বলতে পারেন যেটা হচ্ছে একটা নন ট্রেনিং স্কিল, মানে নন ট্রেনিং মানে নন টেকনিক্যাল স্কিল, যেটা আপনার ধরুন একটা ব্যক্তির আচরণ বা যোগাযোগ ক্ষমতা যেটা আমি তৈরি করতে পারি সেটা কি কাজে লাগবে, সেটা হচ্ছে ব্যক্তিগত বা পেশাগত কাজে যখন আমার সাফল্য এনে দেবে সেই জিনিসটাকে আমরা সফট স্কিল ট্রেনিং বলে বলি। আচ্ছা, মানে এটা কার্যের ক্ষেত্রেই কাজ আসবে, মানে যদি কোনো ছাত্র জীবনে কি ছাত্র জীবনে বলতে গেলে তার হয়তো কেউ ইন্ট্রোভার্ট একদম, তাকে আমি যখন এক্সট্রোভার্ট হিসেবে নিয়ে মানে তৈরি করব, সেটার জন্য আমার তার আচরণ দেখা দরকার বা সেই পশ্চারটা আমার ঠিক করা দরকার। আমি যেমন এখানে আপনি বসে আছি, এই বসার যে ভঙ্গিমাটা সেটা আমাকে ঠিক করতে হবে। কোথায় কি হবে বসলে, কি হবে কথা বললে, কার কি মনোভাব বুঝতে হবে, সবারই মনোভাবটা বুঝতে হবে। আমি যখন আমার একটা বসের সাথে আমি যখন কথা বলবো তখন তার সঙ্গে যেভাবে কথা বলা আর একটা বন্ধুর সঙ্গে যে আমি যেভাবে কথা বলবো তার সঙ্গে যখন একটা কথা বলা, সেটা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে। সেই জিনিসটাই আমরা সফট স্কিলে তৈরি করি। হয়তো সে হয়তো কথা বলতে পারে না বা হয়তো তার অনেক সময় বলা হয় না যে মুখে আসছে বা বলতে পারছি না, আমার ইচ্ছা হচ্ছে এই জিনিসটা বলতে, মুখে আসছে না এই জিনিসটা, তো আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না। এবার সেই ক্ষেত্রে আমি মানে এখানে যে ট্রেনিংটা দিচ্ছি আমরা সেটা মানে বাংলাটাকেও ঠিক করার চেষ্টা করছি, যে যখন আমি কোনো জিনিস বাংলাতে বলবো সেটা কতটা বলা দরকার আর কতটা বলা দরকার নয় সেটাও আমাকে ভাবতে হবে, সেটা দিচ্ছি। আর তার ভঙ্গিমাটা তো অবশ্যই থাকে। এবার আমি যখন কাউকে গ্রিট করব, যখন আমি কাউকে ওয়েলকাম বলছি, ওয়েলকাম বলার যে ভঙ্গিমাটা সেটাও আমরা শেখানো হয়, একটা চলার একটা ভঙ্গিমাটা শেখানো হয়, যে আমি কোথায় হাতটা রাখবো। সবসময় যে আমি বন্ধুদের সঙ্গে আছি বলে যে আমি পকেটে হাত ভরেই চলবো এই জিনিসটাও করা উচিত নয়, কারণ আমি আস্তে আস্তে যখন এগোবো পথে তখন আমার বন্ধু তো অবশ্যই থাকবে, কিন্তু আমার যে কলিগরা যারা থাকবেন তারা তো অতিরিক্ত প্রফেশনাল থাকবেন, তারা হয়তো এই জিনিসটা পছন্দ নাও করতে পারেন। তো এইসব জিনিসগুলো আমি সফট স্কিলের মাধ্যমে এইখানে শেখানো হয়। আচ্ছা স্যার। স্যার, পরবর্তী যে প্রশ্নে আমি যাচ্ছি, একটি দক্ষ প্রশিক্ষণ প্রোগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ে নজর দেন? আচ্ছা, প্রথমত আমাদের নজর দেওয়া হয় যে সে কতটা ভয় পাচ্ছে কোনো জিনিসে। হয়তো তাকে আমি কোনো টপিক দিলাম বলার জন্য, সে হয়তো অতিরিক্ত ভয় পাচ্ছে, সেই ভয়টা কাটানোর জন্য আমাদেরকে সেটা লক্ষ্য করতে হয় যে আমরা এইটাকে বলা হয় যে আপনি কতটা বলবেন, মানে শুরুটা সবসময় অল্প দিয়েই করবেন, কারণ অল্প দিয়ে শুরু করলে আপনি আস্তে আস্তে বলতে পারবেন। বা হয়তো কোনো সময় আপনি ইংলিশ বলার চেষ্টা করছেন কিন্তু হয়তো বুঝতে পারছেন বা কোথায় কি মানে গ্রামার ইউজ করতে হয় সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু বলতে গিয়ে হয়তো আপনার মুখে আসে একদমই আসছে না মুখে। তো সেটা আমরা বলি যেটা হচ্ছে প্রথমে বাংলায় বলার চেষ্টা করবেন, সেগুলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, তাহলে কি যখন আপনি ভেঙে ভেঙে কোনো জিনিস বলার চেষ্টা করবো তখন সেটা ভালোভাবে প্রকাশ পাবে। আর তারপরে আপনি বিভিন্ন ধরুন এখন বিভিন্ন অ্যাপ এসছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা আমি এটাও বলি, একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনি কোনো সময় যদি আপনার ইংলিশটা যদি আপনি বেটার করতে চান তাহলে সেই হিসেবে আপনি কি করতে পারেন, আপনি হয়তো বিভিন্ন কল সেন্টারে হয়তো কলটা লাগাতে পারেন, কারণ তাদের ইংলিশের যা বলার ভঙ্গিমাটা সেটা আমাদের তুলনায় অনেক বেশি, মানে একটা ছাত্রের তুলনায় অনেক বেশি। তো তার সঙ্গে আমি দুটো কথোপকথন করলেন, এবার আপনি বুঝতে পারলেন আপনার ত্রুটিগুলো কোথায়, সেইগুলোভাবে করা যায়।
টাইম ম্যানেজমেন্টের উপর নজর দিতে হবে, যে একটু আমাকে হয়তো কোথাও বলতে দিয়েছে 5 মিনিটের সময় বলতে দিয়েছে, সেখানে আমি হয়তো 10 মিনিটের প্রিপারেশন নিয়ে চলে গেছি, সেটা করলে কোনো দিনও হবে না। কতটা 5 মিনিটে বলা উচিত, কতটা না বললেও চলবে, কোন জিনিসটা আমার গুরুত্বপূর্ণ বলা, সেইগুলোকে বলার ভঙ্গিমাটাই আমরা ফোকাস করি ব্যাপারে। আর তাছাড়া এই মুহূর্তে তো বিভিন্ন এআই টেকনোলজির সাথেও কথা বলা যাচ্ছে, যেখানে হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্বে তারা ইংরেজিটা ডেভেলপ ডেভেলপ পারবে। করতে পারে। বিভিন্ন অ্যাপ থাকে, যেমন ডুওলিঙ্গো অ্যাপগুলো আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আমি বুঝতে পারছি ওখানে টাকা পয়সা লাগে বা একটা মিনিমাম ফিজ লাগে, কিন্তু অনেক সময় কি অনেক অ্যাপ আছে যেগুলো আপনাকে ফ্রিতেই শেখানোর চেষ্টা করে, তো সেগুলো কি আপনারা এগুলো বলুন তো, স্টুডেন্টদেরকে সাজেশন দেন? হ্যাঁ, এগুলো আমরা সাজেশন দিই। প্লাস আমরা এটুকু বলি যে স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টরা যেন আলোচনা করে, ছেলে মেয়ে যেন ভাবে না যে উনি ছেলে বা উনি মেয়ে, সবাই যেন একসাথে বসে গল্প করে, গল্পটা যেন সেটা ইংরেজিতে বলা হয়। ভুল বলবো ঠিক আছে, কিন্তু চেষ্টা করবো বলাটা। সেক্ষেত্রে গ্রুপ ডিসকাশন বা গ্রুপ ডিসকাশন গুলো করা হয়, এগুলো খুব কাজে দেয়। এগুলো খুব কাজে দেয়। প্লাস আপনার হচ্ছে ইংলিশ ডেভেলপ করতে গেলে বা এই সফট স্কিলের ব্যাপারগুলো ডেভেলপ করতে গেলে আপনাকে বিভিন্ন নতুন নতুন ওয়ার্ড শিখতে হয়, ভোকাবুলারি, ভোকাবুলারিটা বাড়াতে হয়, ওয়ার্ড ফোনেটিক্সের শক্ত উপরেও আপনারা জোর দেন? সব কিছুতেই আমাদের জোর দেওয়া হয়। আচ্ছা, মানে একটা আদর্শ মানে ব্যক্তি হিসেবে কিভাবে গড়ে উঠতে হয় সেটা সফট স্কিলে আমরা পুরোটাই শেখাই। পুরোটাই করতে হয়। স্যার, আমার যে 3 নম্বর যে প্রশ্ন, কোন গ্রুপের মধ্যে ভালো কমিউনিকেশন দক্ষতা তৈরি করবার জন্য কি পদ্ধতি নেন, মানে গ্রুপ কমিউনিকেশন বা লিডারশিপ কমিউনিকেশন? আচ্ছা, সেই হিসাবে বলতে যাই, প্রথম কথা হচ্ছে আপনার যে শোনার শক্তিটা, সেটা আপনাকে সবসময় বাড়াতে হবে। কারণ আপনি যদি কারোর কথা না শোনেন, সে কি বলতে চাইছে বা তার মনের ভাবটা যদি আপনি না বোঝেন, সেটা আপনি কি করে তার উত্তরটা দেবেন বলুন? সেটা তো মানে গ্রুপ স্কিলের ক্ষেত্রে লিসনিং স্কিলও হ্যাঁ, ডেভেলপ লিসনিং করতে স্কিলটা বলছেন। অবশ্যই দরকার। কারণ আমি যখন কারো কথা শুনবো না, তখন সে কি প্রশ্ন করেছে বা সে কি বলতে চাইছে, সেটা তো আমি কোনদিন বলতেই পারবো না তাকে। হয়তো সে আমাকে কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছে, আমি হয়তো না শুনে আরেকটা বিষয়ে উত্তর দিয়ে ফেললাম, তাহলে মিসকমিউনিকেশন হয়ে গেল। সেও হয়তো ভুল ভাবলো, আমিও তাকে ভুল ভেবে ফেললাম। তো শোনার প্রবণতা সবসময় বাড়াতে হবে। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্নে আসছে। পরবর্তী যে প্রশ্ন, সফট স্কিল শেখানোর ক্ষেত্রে প্রাক প্রশিক্ষণ এবং পরবর্তী যে মূল্যায়ন, এটা কতটা গুরুত্বপূর্ণ? সেই হিসেবে দেখুন, আমাদেরকে অনেকটা যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন বই ঘাঁটি বা বইগুলোকে গো থ্রু করি। কেন করি? যেটা হচ্ছে যে কি ত্রুটি আমাদের মধ্যে রয়েছে। একটা ট্রেনার যে সব জানবে সেটা অনেক সময় ভুল ধারণা হয়। আমাদেরকেও অনেক কিছু শিখতে হয়, যে এখন যেহেতু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ছেলেরা খুব সেনসিটিভ হয়, কিভাবে তাদের সাথে আমি কথা বলবো, কোন কথাটা না বললে নয়। হয়তো কোনো কথা বলে চলে গেছি, তার হয়তো মনে আঘাত লেগেছে, তো সেই জিনিসটা আমরা কিভাবে ট্যাকেল করব, আমরা বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন টক শোজ দেখে, যেমন আমাদেরই টক শো হচ্ছে, আপনার যে কথোপকথনের মাধ্যমে আমি শিখছি যে এইগুলো বলা উচিত কি উচিত না। সুতরাং আমি ট্রেনার হিসেবে ট্রেনিংয়ে কতটা শেখাবো, ইমোশনাল স্টেবিলিটিটাও ইমোশনাল আপনারা স্টেবিলিটি দেখেন? দেখা দেওয়ার দরকার। মানে আমি তার মনের ভাবটা আমাকে অ্যাটলিস্ট বুঝতে হবে, যে সে কোন ব্যাপারে হয়তো আমাকে বলতে, সে হয়তো কোনো বিষয়ে আলোচনা করতে হয়েছে, আমি হয়তো সেটা গুরুত্ব দিইনি, সেই জিনিসটা করলে হবে না। অবশ্যই ট্রেনিং এর ক্ষেত্রে এমপ্যাথি বিষয়টা ওগুলো খুবই লক্ষ্য গুরুত্ব রাখতে দেওয়া হবে। দরকার। এটা তো আর ক্লাসরুম কোচিং নয়, এটা না। একটা ট্রেনিং প্রোগ্রাম। স্যার, পরবর্তীকালে অ্যাজ আ সফট স্কিল ট্রেনার কিভাবে লিসনিং স্কিল এবং কনসেন্ট্রেশন স্কিলটা বাড়ানো যাবে? কারণ এই মুহূর্তে যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে লিসনিং স্কিল থাকে না, 1 নম্বর। কারণ ম্যাক্সিমাম জনই অডিও ভিজুয়াল মোডেই আসক্ত, যেহেতু মোবাইল তাদের প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল। এটা একটা ড্রব্যাক বলতে পারেন। সেই একই রকম ভাবে কনসেন্ট্রেশন যে স্কিল, সেটাও একই রকম ভাবে একটা ল্যাগ বিহাইন্ড হয়েই যাচ্ছি। তো সেইটা কিভাবে ডেভেলপ করার? কারণ সব সময় তো আমরা ভিজুয়াল মোডটা পাই না, আমরা তো অডিওয়াল মোডেই কাজ করি। তখন কিভাবে করেন এটা? কনসেন্ট্রেশন কিভাবে বাড়াবেন? কনসেন্ট্রেশন বাড়াতে গেলে আপনাকে ওই প্রথম কথায় ওইটাই বলা, একই কথা, এটা হচ্ছে আপনাকে শুনতে হবে জিনিসটা। একটা কোনো বিষয়ে যখন আমি ভালোবাসবো, কোনো বিষয়টা জানার চেষ্টা করবো, ওই প্রথম কথা হচ্ছে ভালোবাসার আসা দরকার সেই জিনিসটা। আমি যখন কোনো জায়গায় সফট ট্রেনিং এর স্কিল, মানে সফট স্কিলে যে ট্রেনিংটা করবো, আমি কোনো বই পড়বো, সেটার জন্য তো একটা ভালোবাসা দরকার। আমি যখন গেম খেলি বা কোনো ক্রিকেটে গেম দেখছি বা কোনো গান শুনছি, সেই গানটা আমাদের যখন মানে একদমই যখন সব মনে পড়ে যাচ্ছে বা 1 মিনিটে আমি সেটাকে যখন রিকল করে নিতে পারছি, সুতরাং এটা দেখা যাচ্ছে তার প্রতি নিশ্চয়ই ভালোবাসা আছে বলে আমি গানটা রিকল করে নিতে পারছি 1 মিনিটের মধ্যে। কিন্তু সফট স্কিলের ক্ষেত্রেও সেই জিনিসটা আস্তে আস্তে তৈরি করতে হবে। আমি যখন কাউকে ইংরেজি বলা শেখাবো বা সে যখন শিখতে চাইবে, আমিও যেমন জোর দেবো তাকে শেখানোর উপর, তাকেও সেরকম জোর দিতে হবে যে আমার কোথায় ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে আমাকে সব মানে মেমরি গেমের উপরও মেমোরি আপনারা নজর দিতে হবে, ওয়ার্ড স্টকটা বাড়াতে হবে।
হয়তো কোনো গ্রামার আমি দেখলাম, সেখানে হয়তো আমি কোনো অ্যাপে গেলাম, সেখানে বহু অ্যাপ এখন তৈরি হয়ে গেছে যেখানে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আপনার ধরে দেওয়া হয়। যেমন এখন বলতে পারেন যে অনেক জায়গায় চ্যাট জিপিটিও চলে এসছে, সেখানে আপনি ইউজ করতে পারেন যে আমি যখন কোনো গ্রামার বলছি সেটা এখানে ইজ হবে না আর হবে, কেনই বা হচ্ছে, সেইগুলো আপনি ওখানে লক্ষ্য করতে পারেন। সব সময় যে ট্রেনারের কাছেই যেতে হবে সেখানে অসুবিধা কিছুই নেই। হয়তো ট্রেনার কোনো কাজে বিজি আছে, হয়তো তাকে একটা 1 ঘন্টা ধরে হয়তো তিনি বিজি আছেন, তা হয়তো সেই সময় তাকে পারছেন না, তখন আপনি প্রথম একটা কথা কথা। হচ্ছে যে স্পোকেন ইংলিশ যে এটা ব্যাপার থাকে, সবার একটা ভীতি কাজ করে। তো এই যে ভীতিটা মূলত হয় কি, ইংরাজি যদি কেউ ভাবতে শুরু করে যে এটা অনেক বড় কিছু, তাহলে শিখতে পারবে না। না, এটা শিখতে পারবে না, এটাকে একটা আর 5টা ল্যাঙ্গুয়েজ মনে মতনই করলে শিখতে শিখতে হবে। মানে আপনারাও এটাই আপনাদের এটাই স্টুডেন্টদেরকে বলা কথা। সাজেশন হ্যাঁ, দেন। ওটাই। স্যার, পরবর্তী যে প্রশ্ন, কোনো বাস্তব অভিজ্ঞতা যদি আপনি দেন একটা, যেখান থেকে আপনি সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়েছেন এবং সফল হয়েছেন, এরকম যদি কিছু আচ্ছা বলেন, কোনো গল্প যদি আমাদের সাথে শেয়ার আচ্ছা, করেন। যেমন আমি যখন ধরুন আমি যখন ট্রেনিংটা করাচ্ছি তখন আমি বহু ছেলে পাই যাদের মধ্যে হয়তো তারা অনেকে এক্সট্রোভার্ট, মানে হয়তো যেটুকু বলার সেটুকুর বাইরে হয়তো বলে ফেলছেন, ঠিক আছে। আবার অনেকে এত ইন্ট্রোভার্ট যে দুটো প্রশ্ন জিজ্ঞেস করলে হয়তো সে ইতস্তত বোধ করছে। সে আমাদের যেমন একজন আছেন, একটা ছাত্র আছেন, তিনি প্রথম থেকেই মানে একদম ইতস্তত বোধ করতেন, কোনো কথা বলতেন না মুখ দিয়ে, চুপচাপ শুনতেন, হয়তো বুঝতেন কি বুঝতেন না সেটাও ঠিক করে বলতেন না, জিজ্ঞেস করলেই সবেতেই হ্যাঁ বলতেন। কিন্তু যখন আমি আরো জোর দিতে লাগলাম তার ব্যাপারে, হয়তো তাকে একটু ফোকাস দিতে লাগলাম, সবাইকে হয়তো সমানভাবে দিচ্ছি কিন্তু তাকে একটু বেশি ফোকাস দিলাম যে তার কি ত্রুটি হচ্ছে, তখন সে আস্তে আস্তে যখন সে বলতে শুরু করলো, এই যে বলতে শুরু করা, আমার সাথে কথোপকথন যে শুরু করেছে, এটাই হচ্ছে একটা এক্সট্রোভার্টের পরিচয়। ইন্ট্রোভার্ট হলে কিন্তু সেই জিনিসটা হয় না। যেমন আমিও ইন্ট্রোভার্ট ছিলাম, আমরা যখন প্রথম হোস্টেল যাই আমরা কোনো বাড়ি ছেড়ে থাকিনি, সেখানে আমার দুটো বন্ধুকের সঙ্গে কথা বলা মানেই একটা ভীতি কাজ করে যে হয়তো কি বলে ফেলবো কি বলে ফেলবো না। কিন্তু আস্তে আস্তে তারাও যখন আমি তাদেরকে রিল্যাক্স করতে শুরু করলাম, তারাও আমাকে রিল্যাক্স মাইন্ডে নিতে লাগলো, তখন কথোপকথনটা আরো বেড়ে গেল। এবার এই জিনিসটা তো বাড়াতে হবে, কারণ একটা ইংলিশ বলতে গেলে বা আর 5টা ল্যাঙ্গুয়েজের মতনই জিনিসটা। কারণ আমি যখন বাংলা বলি তখন তো আমার বাংলাটা ফ্লুয়েন্টলি বেরোয়, কেন আমি জানি। সুতরাং প্রথম কথা জানতে হবে, আমি বাংলার মানে যখন আমি জেনে ফেলছি, সেই মানেটা না জানলে কিন্তু খুব অসুবিধা হয়। এই ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য কি কিছু মেথড ফলো করেন? হ্যাঁ, মেথড ফলো করা বলতে গেলে যেমন প্রথমেই ওদেরকে বলা হয় যে প্রথমে একটা কাজ করবে, সকালে উঠেই প্রথমে আগে খুঁজবে বা কোনো নিউজ পেপার নেবে, সেখানে তুমি একবার গো থ্রু করলে নিউজ পেপারটা, তোমার যেগুলো সোজা বানান লাগছে সেগুলো তুমি একদম ইগনোর করে দেবে, কারণ তুমি জানো যে ওটার মানে কি হয় সেটা তুমি জানো। যেটা নজর দেবে যেগুলো আনকমন লাগবে বা হয়তো তুমি বহু কাল আগে তুমি দেখেছো, সেটা হয়তো এখন আর রিকল করতে পারছো না সেই মানেটা বা মিনিংটা রিকল করতে পারছো না, সেটা তুমি তখন দেখবে, সেটা নোট ডাউন করবে, সেটা নোট ডাউন করে বাংলাতে তার মিনিংটা লিখবে। কারণ প্রথম কথা হচ্ছে যে বাংলাতে আমরা অনেকটা কমফোর্টেবল হয়, অনেক সময় ইংরাজি মিনিং লিখলে আমরা কমফোর্টেবল হয়ে উঠি না, বাংলাতেই লিখে উঠি। সেখানে লিখলে বানানটা প্লাস আরও তার যে আমরা সিনোনিম বলি বা সমর্থক শব্দ, সেইগুলো তুমি লেখার চেষ্টা করবে। তাহলে কি রোজ যখন তুমি একটা বা দুটো করে লেখার চেষ্টা করবে, তাহলে 30 দিনে 30টা হচ্ছে, 30টা নতুন ওয়ার্ড শেখা হচ্ছে। এবার সেকেন্ড দিন তোমার যখন 30টা ওয়ার্ড নতুন শেখা কাজ হয়ে গেল, তখন পরবর্তী মাসে তুমি কি করবে, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। হয়তো তুমি ভুল বলছো, কিন্তু মেন মানে তোমার মানে সাকসেসফুল তুমি কখন, যখন যে তুমি শব্দগুলো ইউজ করার টেকনিকটা বুঝতে পারছো যে আমি এখানে শব্দটা ইউজ করি তা সেটা কি মিনিং দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। তো এইভাবেই আমাদের সব শেখানো হয়। স্যার, কনফিডেন্স আর লিডারশিপ স্কিল এইটা বিল্ড আপ করার জন্য কি করেন? কারণ যেই সফট স্কিল ডেভেলপমেন্ট বলুন বা স্পোকেন ইংলিশ বলুন, সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি কনফিডেন্সের সঙ্গে না থাকে তাহলে কোনোটাই কিন্তু কাজ করবে না। সেইটা নিয়ে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এবার প্রথম কথা বলতে কোনো ইন্টারভিউ আমি গেলাম বা কোনো জায়গায় আমার হয়তো কোনো পরীক্ষার ক্ষেত্রে আমার ইন্টারভিউ হচ্ছে, সেখানে কনফিডেন্স বাড়াতে গেলে বা প্রথম দরকার যে পশ্চারটা ঠিক করা। আমি যখন ঠিক করে বসবো না তখন সে আমাকে লাইটলি নেবে, যিনি বোর্ড মেম্বার থাকবেন তিনি আমাকে লাইটলি নেবেন, তিনি আমাকে সিরিয়াসলি নেবেন না। হয়তো তিনি ভাববেন যে আমি হয়তো আর কি ফাজলামো করতেই এসেছি, কিন্তু যখন আমি পশ্চারটা ঠিক করে বসবো তিনি তখনই আমাকে সিরিয়াসলি নিয়ে নেবেন, যে না এই লোকটি যখন এসছেন বা এই মহিলা যখন এসছেন তখন সিরিয়াসলি কোনো কথা বলার জন্যই এসছেন। সেটা হলো। তারপরে উঠে মানে যখন আমরা ক্লাস করাই, অনেক বিভিন্ন ছেলে যেমন উঠে দাঁড়িয়ে কথা বলে, এই যে অনেকে এখন মানে অভ্যাস ধরেছে যে বসে বসে উত্তর দেবো সবাইকে, আমি স্যার হয়তো কোনো প্রশ্ন করলো বসে বসে উত্তর দেবো, হয়তো হাত তুলছি সবাই মিলে হাত তুলে দিলাম, একসাথে চেঁচাচিলি করে দিলাম, সেটা যেন না করে। এইভাবেই আস্তে আস্তে কনফিডেন্সটা বিল্ড করবে। হয়তো আমি যখন কাউকে প্রশ্ন করলাম, যাকে উঠতে বললাম সেই উঠলেন, এইভাবেই কনফিডেন্সটা বিল্ড করবে। দুটো কথা বলতে শিখতে হবে, আমাকে পরিবেশটা ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে। হয়তো বাড়ি গিয়ে আমার বাবা মা হয়তো বাংলাতে কথা বলেন, সেখানে হয়তো পরিবেশ
তৈরি হয় না, সেটা বোঝাই যায়। কিন্তু যখন একটা ট্রেনিং এর মধ্যে ঢুকে যাব বা স্কুলের মধ্যে ঢুকে যাব, সেখানে বহু ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে আলোচনা করে আমাকে সেই পরিবেশটা ক্রিয়েট করে দিতে হবে যে স্যার যখন আসবে স্যারকে আমরা ইংলিশেই গ্রিট করব, আর স্যার যখন চলে যাবেন তখন স্যারকে ইংলিশেই থ্যাংক ইউ বলে গ্রিট করব। একদমই স্যার। স্যার সব থেকে বড় চ্যালেঞ্জ কি ফেস করেছেন এই সফট স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে? এখন যেটা হচ্ছে যে মানে চ্যালেঞ্জ বলতে পারেন যে অনেক ছাত্রছাত্রী কি পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয় না, বেসিকটা ক্লিয়ার নয় একদমই। ওই বেসিকটাকে আমাদেরকে পুরো ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ একটা ছেলে যখন আমি দিস আর দ্যাটের মধ্যে পার্থক্য না বুঝবো, তখন দিস মানে যে কি হয় আর দ্যাট মানেও যে কি হয় সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করবো কি করে সেন্টেন্সে, সেইগুলো একটু বড় চ্যালেঞ্জ আমাদের ক্ষেত্রে। কারণ তারা হয়তো পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয়নি, হয়তো এতক্ষণে ট্রেনিংয়ে ভর্তি হওয়ার পর এতদিনে হয়তো তারা একটু সিরিয়াস হয়েছে, জীবন সম্পর্কে সিরিয়াস হয়েছে। কারণ একটি যখন আমি সফট স্কিল ট্রেনিং করবেন, সেগুলো তো পেশাগত দিকেও কাজে লাগে। আমি যখন কোনো জায়গায় করবো, সেখানে তো কথা বলার দক্ষতাটা আমার দরকার। হয়তো তিনি কোনো প্রশ্ন করলেন, আমি উত্তরই দিতে পারছি না সেখানে গিয়ে, ওই দক্ষতাটা লাগে। এবার পেশাগত যখন লাগবে তখন আপনি একটু সিরিয়াস হবেন। এবার যখন সিরিয়াস হচ্ছে তখন দেখছি বেসিকটা একদমই ক্লিয়ার নয় ওদের, তো ওই বেসিকটা ক্লিয়ার করতে হয়। হয়তো ইয়ার্কি ঠাট্টা ফাজলামোটা একটু বেশি করছে, সেটাকে একটু সময় মানে সীমিত করার চেষ্টা করি আমরা, এইগুলো চেষ্টা করতে হয়। এবার চ্যালেঞ্জ তো দেখুন বহু সব সময়ই থাকে জীবনে, কারণ পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে এগিয়ে আনাটাই শিখতে স্কিলের হয়। কাজ। হ্যাঁ, কারণ এইগুলো মনে করেন আমরা গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে দেখি তো অ্যাকচুয়ালি শেখায় ডিডিউজিকে এর মাধ্যমে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা অতটা দক্ষ নয়। এবার ওদের মানে ওই ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট করছি, ট্রেনারের তো সবথেকে বড় চ্যালেঞ্জ এইখানে। ওইটাই মানে ইন্ট্রোভার্ট থেকে যখন আমাকে ভালোকে এক্সট্রোভার্ট, ভালো সবাই করতে পারে। হ্যাঁ সেটাই, মানে আমাদের কি মানে একদমই খারাপ থেকে ভালো আছে, আবার ভালোর মধ্যেও আমাকে ভালোগুলোকে খুঁজে নিতে হচ্ছে। আর একদমই যখন খারাপ হয়ে যায় তখন আমাকে স্পেশাল নজর দিচ্ছে হচ্ছে তার প্রতি। আমার এটাও বলা থাকে তাদেরকে, যখন আমি হয়তো ফ্রি টাইমে থাকছি, তোদের যখনই কোনো প্রবলেম হবে আমার রুমে আসবি বা আমার অফিস স্টাফের রুমে আসবি, তখন একদম বসবি, আমি ভালো করে বুঝিয়ে দেবো। কারণ শেখার বিষয়টা যখন তুই আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, তাহলে তো কি বেশি মনে থাকবে। স্যার আমার যেহেতু আপনি সফট স্কিল ট্রেনার, আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন প্রত্যেকের আমাদের ইন্টারভিউয়ের স্কিল একটা দরকার হয়। তাই আপনাকে কিন্তু আমি একটা কোশ্চেন না করে ছাড়বই না, যেটা হচ্ছে বেসিক বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে শেখাতে হবে। একটু যদি আপনি বেসিক বডি ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দেন, আমাদের শ্রোতাদের যারা আছেন, আমাদের দর্শকদের কিন্তু খুব উপকারে আসবে। কারণ ইন্টারভিউ বোর্ডে যখন তারা ফেস করে, ম্যাক্সিমাম যে কনফিডেন্স নেই, কিভাবে বসতে হয়, কিভাবে গ্রিট করতে হয়, সেগুলো তারা জানে না। যদি একটু আমাদের দেখিয়ে দেন তাহলে খুব উপকার হয় স্যার। আচ্ছা, এমনি যেমন প্রথমেই আমি যেটা করলাম, মনে করুন যখন টক শো শুরু হলো, আমি যে এমনি করে নমস্কার করলাম, এটা একটা মনে করুন একটা গ্রিটিং ব্যাপার, ঠিক আছে। এটা করলে কি মানে মানুষের একটা ভালো লাগাও থাকে যে যিনি এসছেন তিনি আমাদেরকে শ্রদ্ধা করেন, সেই জন্য সবটা গ্রিটটা আমাদেরকে করছেন। বা আমি যখন কোনো ইন্টারভিউ বোর্ডে আমি যখন কোনো বড় বড় বোর্ড মেম্বারদের সামনে বসবো, অনেকে করে কি পা নড়ানো অভ্যাস, অনেকে হয়তো তারা লক্ষ্য করছেন, সেগুলোতে কিন্তু পয়েন্টস ডিডাক্ট হয়ে যায়। বা হয়তো তার নজরে সেটা মানে শোভনীয় নয় যে পাটা নড়ি নড়ি সে কথা বলছেন। পাটাকে সবসময় সোজা করে বসার চেষ্টা করবেন, স্পাইনটাকে যেন একদম পুরো সোজা করে বসার চেষ্টা করবেন। ক্রস লেগটা মানে আমি বলবো করা যেতে পারে, কিন্তু না করলেই বেটার। হাতটাকে সবসময় স্ট্রেট একদম পুরো রাখতে হবে, নিচে রাখতে হবে। আর আপনি একটা কথা যে বলে আমরা পিঠটাকে বলি না, পিঠটা বেঁকিয়ে বসার অভ্যাস অনেকে থাকে, সোজা করে কেউ বসতে চায় না। তো যখন আপনি সোজা করে বসবেন আর একটা পিঠ বেঁকিয়ে বসবেন বা স্পাইনটাকে বেঁকিয়ে বসবেন, তখন দুটোর মধ্যে আপনি নিজেই লক্ষ্য করে নেবেন যে কোথাতে কনফিডেন্স আসছে কি কোথাতে কনফিডেন্স আসছে না। আপনি হয়তো আমরা যেমন এরকম করে বসার চেষ্টা করি, কিন্তু সব জায়গাতে এই জিনিসটা শোভনীয় নয়। কারণ আমার যখন তার সিনিয়র থাকে, তার সামনে যখন আমি এমনি করে বসবো, তাহলে আমি তাকে ফিল করছি যে আমি তার বস, আমি কার কাছে কিছু শিখতে আসিনি, আমি শেখাতে এসেছি। তো এই জিনিসটা করা একদমই উচিত নয়। আমি যখন কারো কাছে শিখতে আসবো, তখন আমি এইভাবেই বসবো, হাতটা নামিয়ে বসবো, বা এটা মানে একটা প্লিজ ভাব নিয়ে বসবো, যাতে আমি তাকে শিখতে এসেছি, তাকে সেই উপযুক্ত সম্মানটা দেওয়ার চেষ্টা করব, যতটা দেওয়া ততটা দেওয়ার চেষ্টা করব। সেইগুলো হচ্ছে এইভাবেই ভঙ্গিমাটা। ভঙ্গিমা তো অনেক প্রচুর থাকে, সেগুলো তো শেখানো যায়, বা চলার পথে মানুষ শিখেই ফেলে। পারমিশন নিয়ে ঢোকা, বা কোনো জায়গায় আমি ক্লাসরুমে ঢুকলাম, মে আই কামিন স্যার বা মে আই কামিন ম্যাডাম বলতে পারি আমরা। হুট করে আমি অত না বলি, স্যার পড়াচ্ছে, অত ঢুকে গেলাম, দিয়ে বসে পড়লাম, এইগুলো একদমই মানে শোভনীয় নয়। তারপর হাত রাখার বিষয় যেমন আপনি স্ট্রেট রাখতে পারেন। যেমন আমরা ক্লাসরুমে যেটা করি, আমরা যখন কোনো কিছু বলতে যাই, হাতটা তুলে বলি স্যার আমি বলবো কিনা, এই যে একটা অনুমতি নিচ্ছি বা পারমিশন নিচ্ছি, বা আমি স্যার জলটা খাবো কিনা, বা স্যার আমি ওয়াশরুম যাবো কিনা। হয়তো এখন যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় স্যারকে না বলে হয়তো ওয়াশরুম চলে গেল, মানে স্যারকে হয়তো কিছু মানছে না, এরকম ব্যাপার। এইগুলো একদমই শোভনীয় না। এগুলোই মেনলি একটা স্টুডেন্ট ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, সবাই কিন্তু স্টুডেন্ট এখানে।
স্যার অ্যাজ এ সফট স্কিল ট্রেনার আপনার ফিউচার প্ল্যানিং যদি আমাদের সাথে শেয়ার করেন, কারণ অনেক মানুষেরই ইচ্ছা থাকে যে স্পোকেন ইংলিশ অ্যান্ড সফট স্কিল ট্রেনার হিসেবে নিজেদের কেরিয়ার তৈরি করবে, তাহলে তাদের একটা দিশা দেখাতে পারবো পজিটিভ বার্তার মঞ্চ থেকে। যেমন ধরুন আমি ওখানে ইংলিশ শেখাই, তো আমার ক্ষেত্রে আমি যেটা বলছি আমার বিষয়টা নিয়ে বলছি। আমাকে যেমন সকালবেলা উঠে একটু আমাকে প্রত্যেকদিন নজর দিতে হয় বিভিন্ন বই পড়ার ক্ষেত্রে, কারণ আমি যখন বই পড়া শিখবো তখন বিভিন্ন ওয়ার্ডের সম্বন্ধে আমি জানবো, তাদের ভাব ভঙ্গিমাগুলি জানবো যে এই ওয়ার্ডটা কখন ইউজ করা যেতে পারে কোন ভাবে। তো এইভাবে বই পড়াটা শুরু করতে হবে, মানে শ্রবণ শক্তিটা বাড়াতে হবে। বিভিন্ন হয়তো ইংলিশ স্পোকেন যে ভিডিওগুলো, আপনি একটা কথা প্রথমেই মনে রাখবেন যে আপনি সব জেনে যাননি। জীবনে চলার পথে আপনাকে সব সময় কিছু না কিছু শিখতে হয়। তো সেটা যদি আপনি কোনোদিন মনে রাখেন যে আমি সবই শিখে ফেলেছি, সেটা কিন্তু একদমই ভুল। জীবনে চলার পথে আপনাকে সব সময় শিখতে হবে, বিভিন্ন বই ঘাঁটা বা হয়তো অ্যাপের মাধ্যমে শিখলেন, বা কোনো হাইলি এডুকেটেড কোনো লোকের সাথে আপনি কথা বললেন, যাতে আপনার কনফিডেন্সটা বিল্ড হয়। এবার কনফিডেন্স যখনই বিল্ড হবে একটা ট্রেনার হিসাবে, তখন আপনি তার ট্রেনিদেরকে আপনি ভালো করে শেখাতে পারবেন। কারণ আপনার যদি কনফিডেন্স না থাকে, একদম যদি মানে লো কনফিডেন্স হয়ে যায়, তাহলে আপনি ট্রেনিদেরকে যখন কোনো কথা বলবেন, তো তাদের কনফিডেন্সটা আপনি আনবেন কি করে? একদমই তাই স্যার। আমরা আমরা আজকের এই আলোচনায় আমরা যার সঙ্গে কথা বললাম, ইফতিকার আলম স্যার, ওনার থেকে আমরা জানলাম যে একজন সফট স্কিল ট্রেনার হিসাবে উনি কিভাবে DDU-GKY অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে আমাদের প্রকল্পটি আছে সেখানকার স্পোকেন ইংলিশ এবং সফট স্কিল ট্রেনিং পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েদেরকে উনি দিচ্ছেন বিগত কয়েক বছর ধরে, এবং উনি সফলভাবে তাদেরকে নিয়ে যেতে পারছেন যাতে তারা সমাজে কিছু করতে পারে এবং সঠিক জায়গায় নিজেদের দক্ষতাকে প্রদর্শন করতে পারে। এবং একজন ট্রেনার হিসাবে উনি ওনার জবের বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরলেন। শুধু তাই নয়, কিভাবে একজন ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলবেন, স্টুডেন্ট হিসাবে কিভাবে তার ক্লাসরুমের তার বডি ল্যাঙ্গুয়েজ হবে, সে টিচারের সাথে বা একজন কর্মী তার বসের সাথে কিভাবে কথা বলবেন, সফট স্কিল কিন্তু সেই পুরো দিকটাই নজর দেয়। আমরা স্যারের থেকে শুনলাম এবং পজিটিভ বার্তার এই পুরো টিমের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং একই সাথে ওনার আগামী যে ভবিষ্যৎ সেটা সুন্দর আর উজ্জ্বল হোক এই কামনা করি। নমস্কার স্যার। নমস্কার।